আমার মনে একটা প্রশ্ন যে আসলে কি 21শে আগস্ট কোনো গ্রেনেড হামলা হয়েছিল? যদি গ্রেনেড হামলা হয়ে থাকে তার চিহ্ন আজকে বাংলাদেশে কোথায়? এখন তো মনে হচ্ছে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়নি। 2004 সালের 21 তারিখ কেউ মারা যায়নি। 24 জন মৃত্যুবরণ করার কথা যেটা বলা হয়েছিল সেটা গুজব ছিল। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের স্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী আইবি রহমান তিনি 21শে আগস্ট গ্রেনেড হামলায় মারা যাননি। 21শে আগস্ট গ্রেনেড হামলায় সেই গুলিস্তানে রাস্তার উপর সেই নারকীয়তা দেখা যায়নি। সেখানে দেখা যায়নি মানুষের জুতার পর জুতা, অথচ মানুষ নাই। সেখানে দেখা যায়নি মানুষ রাস্তায় পড়ে আছে। সেখানে আমরা এগুলো কিছুই দেখিনি। সেদিন কোনো নারকীয়তা হয় নাই। যদি হয়ে থাকতো তাহলে যে 2018 সালে 21শে আগস্টের গ্রেনেড হামলার যে বিচার হয়েছিল সেই বিচারের রায়ে যারা সাজা পেয়েছিল তারা কেন আজকে বের হয়ে এসছে? যদি 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়ে থাকতো তাহলে তো কেউ না কেউ নিশ্চিতভাবে এখন জেলে থাকতো, কারো না কারো ফাঁসি হতো, তাই না? এত বড় নারকীয়তা তো খুব বেশি দেখা যায় না। আপনার কোন দেশে, পাকিস্তানের কথা বাদ দেন, পাকিস্তানের কথা বাদ দিলে, আফগানিস্তানের কথা বাদ দিলে, পৃথিবীর আর কোথায় কোন রাষ্ট্রে এমন এই যে 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো এই ধরনের বড় তাণ্ডব ঘটে? কোথাও ঘটে? এত বড় ঘটনা ঘটে না তো, আমরা তো দেখি না। পৃথিবীর সব দেশগুলো শান্তিপূর্ণ, এই পাকিস্তান ছাড়া, বাংলাদেশ ছাড়া আর আফগানিস্তান ছাড়া। 21শে আগস্ট গ্রেনেড হামলা, এটা নিয়ে অনেক কথা বলা হয়েছিল। তারেক রহমান সাহেব বলেছিলেন অনেক কথা, সেগুলোতে যাচ্ছি না। কিন্তু দেখেন এই 21শে আগস্টের গ্রেনেড হামলা যে আওয়ামী লীগের কীর্তি, এটাও তো তারা বলেছিল, তাই না? সেখানে আল্লাহ বেহেশতে নসিব করুক, বেগম খালেদা জিয়া পার্লামেন্টে বলেছিলেন যে শেখ হাসিনা নিজে গ্রেনেড নিয়ে 21শে আগস্টে গিয়েছিলেন ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে সেখানে হামলা চালানোর জন্য। এই ধরনের কথা বিএনপির অনেক নেতা বলেছে না, এরা পার্লামেন্টও এগুলা বলেছে। এবং এই ধরনের একটা হামলা হয়ে যাওয়ার পর আপনারা কি দেখেছেন কোনো জায়গায় কেউ এটাকে এইভাবে অস্বীকার করে? আর কিভাবে সেটা অস্বীকার করেছে? পৃথিবীর সবচেয়ে বড় হাস্যকর একটা পদ্ধতিতে, যেটা আসলে এত বড় একটা ট্র্যাজেডিকে, 21শে আগস্টের গ্রেনেড হামলার এত বড় একটা ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিটাকে আপনার পরিহাস করার জন্য, কি পরিহাস? জজমিয়া নাটক করেছে। দেখুন, আমি আসলে ইতিহাসে যেতে চাই না বন্ধুরা। জজমিয়া নাটক আপনারা দেখেছেন, জজমিয়া নাটক করা হয়েছে। তারেক রহমান সাহেবের কাছে শুধু একটা প্রশ্ন করলেই তো হয়, যদি এই 21শে আগস্ট গ্রেনেড হামলায় আপনারা জড়িত না থাকতেন তাহলে জজমিয়া নাটকটা কেন করলেন? কেন আপনারা স্বাভাবিকভাবে বিচার করলেন না? বিচার তো করলেনই না। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে বিচার করলো। 24 জন মানুষ মৃত্যুর জন্য, সেই হামলার জন্য, সেই মামলায় আপনারা জানেন 21 জনের মৃত্যুদণ্ড হয়েছিল। সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ছিল লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু এবং আরো অনেকেই। দেখেন, এই লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু এখন দুজনেই কিন্তু বিএনপি নেতা এবং সংসদ সদস্য। চিন্তা করা যায়? তারপরে তারেক রহমান সেখানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছিলেন। তারেক রহমান এখন প্রধানমন্ত্রী। কি আশ্চর্য না বিষয়টা? হ্যাঁ, তারা গায়ে জোরে বলতে পারেন যে আওয়ামী লীগ এটা অন্যায়মূলক বিচার করেছে। তা আওয়ামী লীগ পর্যন্ত বিচারটা আসতে হলো কেন তারেক রহমান সাহেব? এটা আপনারা বিচার করে ফেলতে পারতেন না? যাই হোক, এইসব প্রশ্ন করে লাভ নাই। 21শে আগস্ট গ্রেনেড হামলা হলো একেবারে ন্যাক্কারজনক একটা বিষয়, যেখানে বিএনপি নিজেই তার কার্যকলাপ দ্বারা, তার জজমিয়া নাটক দ্বারা, তার আরো নানান ধরনের নাটক দ্বারা প্রমাণ করেছে যে 21শে আগস্ট গ্রেনেড হামলার সাথে বিএনপি জড়িত। কেউ এই জিনিসটা করতে পারবে? আমরা তো ইয়েকে দেখেছি, মনে আছে আপনাদের? 24শে বড় বড় জঙ্গি হয়ে যারা আবির্ভূত হয়েছিল, সেই
আসিফ নজরুল, সেই ওয়াশিংটনে যে আছে গোলাম, এরা সবাই তারেক রহমান জড়িত, বিএনপি জড়িত। এইভাবে কিন্তু বছরের পর বছর বলে গেছে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা তারেক রহমান জড়িত, বিএনপি জড়িত, বেগম খালেদা জিয়া জানতেন, এইভাবে জিনিসটা সবাই জানতো। কিন্তু দেখেন আজকে সবাই উধাও। এটা কি করে হয়? আপনি কোন সভ্য দেশে মানে কোন একটা নিরপেক্ষ দেশের মানুষকে, বিদেশের মানুষকে বা কাউকে বলে দেখেন তো যে আমাদের দেশে এরকম একটা গ্রেনেড হামলা হয়েছিল, 24 জন মানুষ মারা গিয়েছিল, তারপরে কয়েক শত, প্রায় 300 মানুষ আহত হয়েছিল, সেইটার কোনো বিচার হয় নাই। এবং যারা যেই সরকারের আমলে সেটা হয়েছিল, সেই সরকার বলেছে যে যারা যারা ভিকটিম এই গ্রেনেড হামলার, তারা ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছিল। তারপরে তো ওই মানুষ আপনাকে জিজ্ঞেস করবো, তাহলে কি তারা সেই বিচার করেছে? তারেক রহমান সাহেবের সেই সরকার, অর্থাৎ 2001 থেকে 6 সালে, বলবো যে না, বিচার করেনি, তারা জজ মিয়া নাটক করেছিল। বলুন তো, এইরকম একটা অবস্থায় কোন সভ্য মানুষ কি বলবে বাংলাদেশে কোনো সভ্যতা আছে? কোন ধরনের সভ্য দেশ এটা, যেখানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কোন রকম জবাবদিহিতা ছাড়া, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি কোন রকম আইনের প্রক্রিয়া ছাড়া ছাড়া পেয়ে যায়, পার্লামেন্টে চলে যায়, পার্লামেন্ট সদস্য হয়, প্রধানমন্ত্রী হয়। এটার দেখেন এই যে ঘটনাগুলো এতক্ষণ বললাম, এটার কনসিকুয়েন্স কিন্তু অনেক কনসিকুয়েন্স আছে। সেটাতে যাওয়ার আগে আরেকটা জিনিস একটু বলতে চাই। দেখেন এই যে 21শে আগস্ট যে গ্রেনেড হামলাটা হয়েছে, এটার সাথে 1975 সালের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের এবং 2024 সালের জঙ্গি উত্থানের একটা ভীষণ মিল আছে। তিনটা জিনিসই হলো একটা মেটাফর, একটা উপমা, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে সমূলে উৎপাটন করে দিতে হবে। এবং এদেরকে সমূলে উৎপাটন করতে হলে বঙ্গবন্ধু ফ্যামিলিকে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, তার ফ্যামিলিকে, এবং আরো মোটা দাগে আওয়ামী লীগকে সমূলে ধ্বংস করে দিতে হবে। 1975 সালে আমরা দেখেছি বঙ্গবন্ধুকে সপরিবারে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। 21শে আগস্ট এই 2004 সালে আমরা দেখেছি পুরো আওয়ামী লীগকে, শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আর 2024 জঙ্গি উত্থানকালে আমরা কি দেখলাম? দেখেন, আমরা দেখলাম যে একই জিনিস এইবারে আরো ব্যাপকভাবে শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগ পরিবারকে কিন্তু উড়িয়ে দেওয়ার চেষ্টা। আপনারা খেয়াল করেছেন কি গভীর মিল না এটাতে? এই মিলের পরে আমরা আর কি বলতে পারি? আমরা তাজ্জব হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কি বলতে পারি? আমরা ঘাতক বাহিনীগুলোকে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে, বিএনপিকে আমরা একটা প্রশ্ন করতে পারি, একটা নজির দেখান্ত শেখ হাসিনা, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এই ধরনের নারকীয় ঘটনা ঘটিয়েছে। 1975 সালের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে, 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটিয়েছে, কিংবা 2024 জঙ্গি উত্থানের মতো ঘটনা ঘটিয়েছে কি? হ্যাঁ, আপনারা বলবেন যে 2024 তো শেখ হাসিনা খুন করে পালিয়ে গেছে। আরে ভাই, শেখ হাসিনা ছিল তখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী। এখন অনেক হিসাব বের হয়ে গেছে যে 1500 মৃত্যু, 1400 মৃত্যু, 800 মৃত্যু, তারপরে এখন এটা 250-তে এসে ঠেকেছে। পুলিশ হত্যাবাদ, আওয়ামী লীগের কর্মী হত্যাবাদ, আওয়ামী লীগের নেতা হত্যাবাদ, সব বাদ। তারপরে জঙ্গিদের হত্যা করেছে, এটাও বাদ। সব মিলে আসে 250 মৃত্যু। এই 250 মৃত্যু মধ্যে আবার বেশিরভাগই কিন্তু সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এরা। তাহলে কত জঙ্গি মারা গেছে? আর কারা মারলো? জঙ্গিদের যে জঙ্গিরা মেরেছে, স্নাইপার, এগুলোর কি সুরাহা হয়েছে? তারপরও মানলাম যে 2024 রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মানুষ খুন হয়েছে, কিন্তু সেটা কেন? রাষ্ট্র তখন সন্ত্রাসীদের হাতে চলে যাচ্ছিল। এই সময় তো ইরানে তো 30,000 খুন করেছে। হ্যাঁ, ইরান 30,000 খুন করে ইরান রাষ্ট্র সরকার তাদেরকে রক্ষা করেছে। সেই প্রশ্ন আসবে না? শেখ হাসিনার রাষ্ট্রপ্রধান ছিলেন সেই সময়ে, 2024 যা হয়েছে হতাহত সেটা হয়েছে। কিন্তু তারেক রহমান সাহেব 21শে আগস্টের যে গ্রেনেড হামলায় হত্যাকাণ্ড ঘটেছে, সেটা কার নির্বাহী আদেশে, কোন ক্ষমতা বলে যারা আদেশ দিয়েছিল? তারা কোন ক্ষমতা বলে আদেশ দিয়েছিল? তারা কি রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল? বা কেন আদেশ দিয়েছিল? সেই 21শে আগস্টের গ্রেনেড হামলায় ওই 21 তারিখ
আওয়ামী লীগ কি সেখানে বিএনপি সরকারকে উৎখাত করতে গিয়েছিল? তারা কি সেখানে জঙ্গি আন্দোলন করেছিল? করে নাই তো। তাহলে আপনারা কিভাবে ওইটাকে মেলাবেন? 75 সালে বঙ্গবন্ধুকে যে সপরিবারে হত্যা করেছিল, যারা হত্যা করেছিল তারা কোন ক্ষমতা বলে হত্যা করেছিল? এই জিনিসগুলো কেউ কিন্তু প্রশ্ন করছে না। প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা দিতে পারবে না, দিতে পারবে না। দেখেন, এই যে নাহিদ যদি জঙ্গি উত্থানের নায়ক হয়ে থাকে, ও তো সন্ত্রাসী, ওর হাতে তো কোনো ম্যান্ডেট ছিল না এতগুলো খুনের দায়িত্ব নেয়ার, কিন্তু তাকে নিতে হবে ভবিষ্যতে। শেখ হাসিনা সেদিন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল, কিন্তু 21শে আগস্টের গ্রেনেড হামলা, 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের ম্যান্ডেটটা কি ছিল? ম্যান্ডেট কি ছিল? এইটা আমরা কিন্তু আজীবন প্রশ্ন করে যাব, এবং ভবিষ্যতে শত শত বছর ধরে আমরা কিন্তু এই প্রশ্ন করব যে কোন ম্যান্ডেটে তোমরা 21শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিলে, তারপরে 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলে সপরিবারে, কোন ম্যান্ডেট নিয়ে? আর 2024 সালে শেখ হাসিনা কিন্তু রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ, তার মধ্যে ম্যান্ডেট ছিল রাষ্ট্রকে রক্ষা করার। উনি রক্ষা করতে পারেন নাই, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দেখেন আইনি ব্যাপারটা কিন্তু দেখেন যে আইন কিভাবে এই খুনিদের, যারা 75-এর এবং 21শে আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছে, তাদের বিপক্ষে আইন কিন্তু শেখ হাসিনার পক্ষে। এখন আপনারা নাটক করবেন, নাটক আর কতদিন করবেন? বাংলাদেশের কিন্তু সেই অবস্থা নাই। আপনারা ষড়যন্ত্র করবেন, জঙ্গি আন্দোলন করবেন, অবৈধ আন্দোলন করবেন, মুক্তিযুদ্ধ তো মানবেনই না, 71 মানবেন না, তারপরে আপনারা রাষ্ট্র ক্ষমতা শাসন বসবেন। ভালো কথা, এত কিছুর পর রাষ্ট্র ক্ষমতায় বসে যদি মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করতে পারতেন, মানুষকে যদি শান্তি দিতে পারতেন, গ্যাস, বিদ্যুৎ, পানি দিতে পারতেন, যদি খাবার দিতে পারতেন, যদি দেশের উন্নয়ন করতে পারতেন, তাহলে না হয় কথা ছিল যে হ্যাঁ আমরা এত কিছু অন্যায় করি বা ন্যায় করি, কিন্তু আমরা তো বাংলাদেশকে একটা কিছু দিতে পারি না। আপনারা কিছু দিতে পারেন না। আপনাদের শাসন দেখেছি আমরা, বিএনপির 91 থেকে 96 শাসন দেখেছি, 2001 থেকে 6 না শাসন দেখেছি, এখন তারেক রহমান সাহেবের শাসন দেখছি। আগের গুলোচ্ছে এখন বেশি খারাপ অবস্থা। তারেক রহমান সাহেব, এই যে আমি এতক্ষণ লেকচারটা দিলাম, এটা আপনি শুনে আপনার কি একটু মনে হবে না যে আপনারা কত ভাবে আপনারা বাংলাদেশ রাষ্ট্রের শত্রু হয়ে যাচ্ছেন? রাষ্ট্র ক্ষমতায় থাকলে রাষ্ট্র শাসন করতে পারেন না, ক্ষমতার বাইরে থাকলে আপনাদেরকে ষড়যন্ত্রের আন্দোলন করে, গ্রেনেড হামলা চালিয়ে, জাতির পিতাকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় আসতে হয়। কেন মিস্টার? এত এত অন্যায় করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে? তারপরেও যদি রাষ্ট্রের উন্নতি করতে পারতেন তাহলে বলতাম যে না, আপনারা পেরেছেন। বন্ধুরা দেখুন, এটা অত্যন্ত অন্যায়ের জিনিস এই যা কিছু হচ্ছে বাংলাদেশের। এবং আমি এখন যা কিছু বললাম, এখান থেকে আপনারা কি সিদ্ধান্তে আসবেন? সিদ্ধান্ত একটাই যে মানে বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধীরা আছে, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে, এই দুটোর মধ্যে কোনো রিকনসিলিয়েশন আসলে হবে না। এটা আমি বলিনি, এটা আজকে যিনি রাষ্ট্রপতি রূপে হয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, সেই মির্জা ফখরুলের জামাই, মেয়ের জামাই ফাহাম আব্দুল সালাম বলে দিয়েছে রিকনসিলিয়েশন হবে না হাসিনার সাথে। হাসিনার সাথে রিকনসিলিয়েশন না হলে ফাহাম, তোমার সাথে রিকনসিলিয়েশন হবে? তোমার সাথে হবে না, বিহারির বাচ্চা, তোমার সাথে রিকনসিলিয়েশন হবে। খেলা উল্টে গেছে। বঙ্গবন্ধু কন্যাকে খুন করা সম্ভব হয় নাই, আওয়ামী লীগের লোকজনকে কিন্তু খুন করা, সবাইকে খুন করা সম্ভব হয় নাই। অনেক বাঘ আজকে আসছে এগিয়ে বাংলাদেশের শত্রুকে ধ্বংস করার জন্য। বন্ধুরা, এটা একটা সংক্ষিপ্ত লাইভ ছিল, শেষ করব ওইটা দিয়ে যে আমাদের চোখের সামনে কিন্তু ওই উদাহরণটা আছে, যেভাবে শেখ হাসিনাকে সেদিন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বাঁচিয়েছিলেন মানব ঢাল রচনা করে। সেই দৃশ্য যারা দেখেছে চোখের পানি ফেলেনি, এমন কোনো মনে হয় শেখ হাসিনার সৈনিক বা বঙ্গবন্ধুর সৈনিক নাই। আজকে আমাদের সেই রকম ঐক্য দেখানোর সময় এসছে। আজকের বিপদ শেখ হাসিনার অনেক বেশি, এবং আজকে আমরা শেখ হাসিনার পাশে কিন্তু অনেক বেশি শক্তি নিয়ে দাঁড়াবো। আওয়ামী লীগের একজন নেতাকে আমি বলতে শুনেছি 40,000 না 40 লক্ষ মানুষ, মানে লক্ষ লক্ষ মানুষের পাশে শেখ হাসিনার চারদিকে শুধু 40 লাখ থাকবে, 40,000 মানুষ থাকবে যারা আত্মবলিদান দিতে যাবে। যেটা করতে গিয়েছিল 21শে আগস্টে গ্রেনেড হামলার সময় আমরা দেখেছি সেটা।
সেখানে কে না ছিল, এমনকি মাহমুদুর রহমান মান্নাও ছিল, যে পরবর্তীতে যার স্খলন হয়েছে, সেও ছিল সেখানে। সাবের হোসেন চৌধুরী, কে না ছিল, সে সুরঞ্জিত সেনগুপ্ত, মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কার নাম বলবো কার নাম বলবো না, সবাই ছিলেন সেখানে, আমির হোসেন আমু, তারা সবাই সেদিন কিন্তু, সে মোহাম্মদ হানিফ, ওনার নাম না বললে তো অন্যায় করা হবে, এরা সবাই শেখ হাসিনার প্রতি যে সলিডারিটি সেদিন দেখিয়েছিল, সেই সলিডারিটি এখন তৈরি হচ্ছে। এবং যতটুকু অবশিষ্ট আছে, আপনাদের কাছে হাত জোড়ে করে বলছি, আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে, আপনারা সেই সলিডারিটি এখন ক্রিয়েট করুন। পরস্পরের প্রতি যে ছোট ছোট হিংসা বিদ্বেষ আছে, এগুলো বাদ দিন। যে কোনো পরীক্ষার সময় তো আওয়ামী লীগের সেটাই করবে, আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, পজিটিভ একটা শক্তি। এখন পরীক্ষার সময় সেই রকম নিজেদের মধ্যে ছোট ছোট বিভেদ বাদ দিয়ে, এর পেছনে সে লেগে না থেকে, সবাই আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াই, ওনার চারিদিকে দাঁড়াই। ঠিক 21শে আগস্ট গ্রেনেড হামলা চলাকালীন যেইভাবে আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার চারিদিকে মানব ঢাল তৈরি করেছিল, আমরা কিন্তু এবার ডিসেম্বর মাসে যখন শেখ হাসিনা আসবেন, সেই রকম মানব ঢাল তৈরি করব, এবং আমরা কিন্তু আবার বাংলাদেশকে নিজেদের হাতে নিব। শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসছে, সেই বাংলাদেশকে আবার উদ্ধার করব, আবার আমরা সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলব। বন্ধুরা, যারা এতক্ষণ সাথে ছিলেন, তাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই লাইভটি শেয়ার করবেন, এবং যারা পরে দেখবেন তারাও শেয়ার করবেন। আমরা চাচ্ছি সম্প্রীতির বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনার শক্তিশালী করতে। আমাদের কিন্তু আমাদের সফল হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। বঙ্গবন্ধু এই দেশ সৃষ্টি করেছেন, তার মেয়ে এই দেশ গড়ে তুলেছেন। এই দেশটা আমাদের, যারা 24শে জঙ্গি আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, দেশটা তাদের না। ওই দেশ ধ্বংস হয়ে গেলে ওদের কিন্তু খারাপ লাগে না, ওরা চায় ধ্বংসের মাধ্যমে টিকে থাকতে। আমাদের খারাপ লাগে, কারণ দেশটা আমাদের, আমরা এটাকে আবার আমাদের করে নিব, আমরা আবার এটাকে গড়ে তুলব। সেই শক্তি আমরা যেন হাতে পাই, সেই প্রার্থনা করি। 21শে আগস্ট গ্রেনেড হামলার সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন সেই সব পরিবার সহ সব শোক সন্তপ্ত পরিবারকে আমার একান্ত সমবেদনা জানাই। শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আবার যথারীতি রাত 10টায়, 9:30টায় 10টায় লাইভটা জানিয়ে দিব, একটা লাইভ করব। আপনারা সাথে আছেন বলে লাইভগুলো করতে সাহস পাই। উদ্দেশ্য একটাই, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে অন্তত এই মাসে আর যাচ্ছেন না, অগাস্ট মাসে আজ যাচ্ছেন না। আগামীতে কখন যান সেটি আমরা পরে জানতে পারবো। কিন্তু এইটা নিয়ে ভারতের সাথে একটা টানা হেঁচড়া চলেছে। শর্ত দিয়ে যাওয়ার কথা বলেছে, কিন্তু শর্ত দিয়ে কখনো যাওয়া হয় না, যেতে পারে না। আর শর্ত দেয়া যায় না। একটা দেশের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছে, যাকে আমন্ত্রণ জানিয়েছে তিনি শর্ত দিলেন যে আমার এই দাবি পূরণ করতে হবে, নাহলে আমি যাব না। তার মানে এটা না যাওয়ার একটা সিগন্যাল। আচ্ছা, প্রধানমন্ত্রীর এই সফর বাতিল হলো, এই মাসে অন্তত বাতিল। সেই সাথে সাথে আরেকটি এনসিপির প্রতিনিধি দল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছে। চীনের রাষ্ট্রদূত সেখানে বলেছে যে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে চীন সহযোগিতা জোরদারে প্রস্তুত, মানে সবার সাথে কাজ করতে চাইছেন। সেটা হিজবুত তাহরির হোক আর আল কায়দা হোক, যেই হোক, বাংলাদেশের সাথে চীন কাজ করবে, এটার কোনো বাছবিচার নাই। ওদের হচ্ছে শুধু কমিশন পেলেই, ইনকাম হলেই চলবে, ব্যবসা হলেই চলবে। পাকিস্তান বাংলাদেশকে কেউ কেউ বলছেন নিয়ন্ত্রণ করছেন, কেউ কেউ বলছে তুর্কির নিয়ন্ত্রণে চলছে, কেউ কেউ বলছেন চায়নার নিয়ন্ত্রণে চলছে। কিন্তু বাংলাদেশকে ভাবতে হবে কার সাথে আমাদের স্বার্থ বেশি, কোন দেশের সাথে আমাদের লেনদেন বেশি, কোন দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য বেশি, কোন দেশ আমাদের প্রতিবেশী দেশ। এটা বাংলাদেশকে বোঝা উচিত, বুঝতে হবে। বিএনপি সরকার বর্তমানে ক্ষমতায় আসার পিছনেও ভারতের একটা ভূমিকা আছে। ভারতের প্রধানমন্ত্রী, আমরা তার দৃশ্য তো দেখেছি, চেয়েছিল বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে, এবং সেই জন্য তিনি কিন্তু প্রথম নির্বাচনের পরেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে রেখেছেন।
সেটাকে মূল্যায়ন করা উচিত ছিল। এটা এক ধরনের, কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এক ধরনের ভারতকে অবমূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ চোখে চোখ রেখে কথা বলার মতো হয়ে গেছে। চোখে চোখ রেখে প্রেম ভালোবাসাও হয়, সেটা করা উচিত ছিল। এই কঠিন শর্ত দিয়ে ভারতে যাব, এই শর্ত পূরণ হলে এইটা কিন্তু আন্তর্জাতিক মহলও ভালোভাবে নেয়নি। এটা কূটনৈতিক শিষ্টাচার হতে পারে না। নিজের দেশের কথাই বলছি। উচিত ছিল দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে তারেক রহমান সাহেব ভারত সফর করা। তিনি সফর করলে সেখানে কি রেজাল্ট হতো সেটা আমাদের দেশের জন্য ভালো কিনা সেটা আমরা বুঝতে পারতাম। ভারত আমাদেরকে ঠকিয়েছে কিনা, নাকি ভারতের সাথে আমাদের একটা আন্তরিকতাপূর্ণ সম্পর্ক হয়েছে, সেটা বোঝা যেত। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে আবার একটা আন্তরিক পরিবেশ তৈরি হওয়া, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এখন যদি ভারত আবারও আমন্ত্রণ জানায় বা আমন্ত্রণ অব্যাহত রাখে যে আপনার আমন্ত্রণ আছেই যে কোনো মুহূর্তে, কিন্তু যে কোনো মুহূর্তে বাংলাদেশে তো যেতে পারবে না। যে জটিল শর্ত দিয়েছে বাংলাদেশ, সেই শর্ত পূরণ তো হবে না। সেই পূরণ হবে না এই কারণে যে এইটা বিচারিক ব্যাপার, একটা লম্বা সময়ের ব্যাপার। আমাদের দেশের যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে, ফাঁসির রায় হয়েছে, সেগুলোর কাগজপত্র যাচাই বাছাই করে ভারতে পাঠাতে হবে। ভারত আবার সেটা যাচাই বাছাই করবে, এই আইসিটি কে ভারত আবার স্বীকৃতি দেয় কিনা, এই করতে করতে বছরকে বছর সময় লেগে যাবে। তো আমাদের এখন অনেকে বলছেন আমরা যে শর্ত দিয়েছি, এই শর্ত দেয়া মানে সবাই বুঝে যে আমি তোমার দেশে যাব না। তো সেই পরিবেশ যখন এখন বিরাজ করছে, সেই ক্ষেত্রে ভারতের সাথে আমাদের যে অমীমাংসিত ইস্যুগুলো রয়েছে, সেগুলোর কিভাবে সমাধান হবে? আমাদের গঙ্গা চুক্তি ডিসেম্বরের শেষ, তার আগেই আলাপ আলোচনার প্রয়োজন ছিল। সেটা ভারত যদি এখন সাদরে গ্রহণ না করে, আমরা তো এখন আর জোর করে যেতে পারবো না। এখন কিন্তু ভারতের ইচ্ছার উপর আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর নির্ভর করছে। এখন কূটনৈতিক ভাবে যদি এটা মানে এক ধরনের সহজ করা যায়, আবার একটা আন্তরিক সম্পর্ক, আন্তরিক পরিবেশ গড়ে তোলা যায়, তাহলে আমাদের প্রধানমন্ত্রী ভারত যেতে পারবেন। না হলে কিভাবে সম্ভব? কোনো পথ তো নেই। ভারত ওই শর্ত পূরণ করতে পারবে না, ইচ্ছা থাকলেও পারবে না। আপনারা জানেন, আমি একবার বলেছি, বঙ্গবন্ধু হত্যার যে আসামিরা পৃথিবীর বিভিন্ন দেশে ছিল, তাদের কথা আনতে পারেনি। এটা পারে না, এই দেশ দেবে না, কানাডা দেবে না, আমেরিকায় দেবে না। তারা এটা মানতে চায় না যে আমার দেশ থেকে ওই দেশে গেলে তার জীবনের প্রতি হুমকি আছে। এই অবস্থায় কাউকে ফেরত দেয় না। আমরা সাধারণ বেনজির আহমেদকে দুবাই থেকে আনতে পারিনি, পেরেছি। এখন তো সেটা নিয়ে কোনো কথাও হচ্ছে না, সেটাও সম্ভব হয়নি। এখন এনসিপির এই ছেলেরা, এই প্রধানমন্ত্রী যখন এটি মোটামুটি বাতিল করলেন, কারণ আমরা এটা শুনেছি প্রধানমন্ত্রীর যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি বলেছেন যে আপাতত একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হওয়া ছাড়া বা আন্তরিকভাবে দাওয়াত দেওয়া ছাড়া, অথবা সম্মানজনক ইনভাইটেশন না। এখন সম্মানজনক বলতে কি বোঝাতে চেয়েছেন? যে ইনভাইটেশন ছিল সেটা থেকে অসম্মানজনক কিছু ছিল কিনা? আমাদের প্রধানমন্ত্রী হিসেবে এতে প্রধানমন্ত্রীকে ডেকেছেন ভারতে যাওয়ার জন্য। এই দুই দেশের, ভারতেরও প্রবলেম আছে। ভারতও কিন্তু আমাদের যে চতুর্দিকে বর্ডার, 3 দিকে বর্ডার, এগুলো কিন্তু নিরাপত্তার ব্যাপারটা নিয়ে বাংলাদেশের, ভারতও শঙ্কিত। সো বাংলাদেশে যদি পাকিস্তানের প্রাধান্য বিস্তার করে, বাংলাদেশ যদি পাকিস্তানের কথায় চলে, ভারতের নিরাপত্তার জন্য হুমকি। ভারত এটা কখনো মেনে নেবে না। মেনে না নেওয়ার যথেষ্ট কারণ আছে। চীনের আধিপত্য বাংলাদেশে, এটা ভারত মেনে নেবে না। আমাদেরকে ঠিক করতে হবে আমরা কোন দেশের দ্বারা লাভবান হব, কোন দেশের দ্বারা সহজে ব্যবসা বাণিজ্য করতে পারবো, সেই দেশকে আমরা গ্রহণ করে নিতে হবে আমাদের জন্য, আমাদের সুবিধার্থে, আমাদের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে। কাজে সেখান থেকে আমরা এই ট্যুরটা বাতিল হওয়াতে আমরা বঞ্চিত হয়েছে। সো ভারতকেই নিতে হবে নিজেদের জাতীয় স্বার্থে। নো পাকিস্তান, নো চায়না, সবার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। যার থেকে যেটা নেওয়া দরকার সেটা আমরা নেব, দেব। কিন্তু
ঘনিষ্ঠতা থাকতে হবে ভারতের সাথে, এটা মানতে হবে, এটা তো স্বীকৃত। প্রতিবেশীর সাথে সম্পর্ক আগে, এটা যে কেউ যে কোনো দেশের তার প্রতিবেশী দেশ যেটি সেটির সাথে সম্পর্ক আছে, এটা মানতে হবে, না মানার কোনো কারণ নেই। জামাতে ইসলাম, এনসিপি এরা বলে দিল্লি না ঢাকা, দিল্লি না, এসব কথার কোনো মানে সার্থকতা নেই। এগুলো বলে একটা বিচ্ছিন্নতা তৈরি করা, একটা প্রতিবেশী দেশের সাথে দুঃসম্পর্ক তৈরি করা, যেখানে আমাদের প্রয়োজন সুসম্পর্ক। এরা এই মুহূর্তে চীনের রাষ্ট্রদূতের সাথে দেখা করাটাও ঠিক হয়নি, এটা আঞ্চলিক সমস্যা দেখা দেবে। এখন ভারত যদি, আমি শেষ কথা আবারও বলি, ভারত যদি মনে করে ঠিক আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন খুশি আমাদের দেশ ভিজিট করতে পারেন, কিন্তু বাংলাদেশ আর ইচ্ছা করে ভারতে যেতে পারার কোনো কারণ নেই। আমাদের প্রতিবেশী দেশের সাথে সবসময়, ইউনূস সরকারের সময় একবার খারাপ হয়েছিল, চরম খারাপ, কিন্তু ব্যবসা বাণিজ্য হয়েছে। ভারত কিছু কিছু চুক্তি বাতিল করেছে, তারপরেও ব্যবসা বাণিজ্য কিছু হয়েছে। কিন্তু এখন কি হবে? এখন আমরা কোথায় দাঁড়াবো? হ্যাঁ, ভারতকে ছাড়া যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে, বা আমরা স্বয়ংসম্পূর্ণ হব। আমরা ভারতের সাথে কোনো যোগাযোগ আমাদের প্রয়োজন নেই। কিন্তু যোগাযোগ প্রয়োজন নেই বললেই কি হবে? ভারতের সাথে আমাদের এত বড় বর্ডার, ভারত অস্থিতিশীল হলে বাংলাদেশও তো অস্থিতিশীল হতে পারে, বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতও তো অস্থিতিশীল হতে পারে। সো পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।